আরও 3 জিম্মিকে ছাড়ল হামাস, বিনিময়ে 183 ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল। তেল আবিবকে $740 কোটি অস্ত্র বিক্রির অনুমোদন ট্রাম্পের। আবারও ধাক্কা খেলেন ট্রাম্প। এবার ইউএসএআইডির কর্মীদের ছুটিতে পাঠানো নির্বাহী আদেশ স্থগিত করলেন আদালত। দাতা সংস্থার উপর বিরূপ প্রভাবের দাবি কর্মকর্তাদের। কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ওয়াশিংটনে বিক্ষোভ, ট্রাম্প মাস্কোর সমালোচনা, গণনির্বাচন ইস্যুতে ক্যালিফোর্নিয়ায় আন্দোলন অব্যাহত। আম আদমিকে হারিয়ে 27 বছর পর দিল্লির মসনদে বিজেপি। ভরাডুবির পর হার মানলেন কেজরিওয়াল। স্বাগত জানালো শূন্য হাতে ফেরা কংগ্রেসও। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কনক আজাদ। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী পঞ্চম দফায় আরও 3 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিল হামাস। বিনিময়ে 183 ফিলিস্তিনিকে ছাড়বে ইসরায়েল। চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেল আবিবের কাছে প্রায় $740 কোটি অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির প্রস্তাবে অনুমোদন দিয়েছে মার্কিন প্রশাসন। এদিকে ট্রাম্পের গাজা অধিগ্রহণের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ। যুদ্ধবিরতির চুক্তি মেনে পঞ্চম দফায় বন্দি বিনিময় করছে হামাস ও ইসরায়েল। স্থানীয় সময় শনিবার গাজার দেইর আল বালাহতে এলিশা রাবি, অরলেভি এবং এহাদ বেন আমির নামের 3 ইসরায়েলি জিম্মিকে ছাড়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর তাদের হস্তান্তর করা হয় রেড ক্রসের কাছে। এ সময় উপস্থিত ছিলেন ফিলিস্তিনের ইসলামিক জিহাদ সংগঠনের আল কাশেম ব্রিগেড শাখার সদস্যরা। চুক্তি অনুযায়ী 183 ফিলিস্তিনিকে ছাড়বে বলে জানিয়েছে তেল আবিব। চলমান যুদ্ধবিরতির মধ্যেও অবরুদ্ধ উপত্যকায় মানবিক সহায়তা পৌঁছানোয় বাধা দিচ্ছে ইসরায়েল বলে অভিযোগ তুলেছে হামাস। পাশাপাশি অবশিষ্ট ইসরায়েলি জিম্মিদের দেহাবশেষ হস্তান্তর সম্ভব হবে না বলে জানিয়েছে তারা। কারণ যেসব জিম্মিরা ধ্বংসস্তূপের নিচে 12,000 লাশের সঙ্গে চাপা পড়ে রয়েছে তাদের সরাতে ভারী যন্ত্রপাতির প্রবেশের অনুমতি দিচ্ছে না দখলদাররা। যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলের কাছে প্রায় $740 কোটি অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির প্রস্তাবে শুক্রবার অনুমোদন দিয়েছে ট্রাম্প প্রশাসন। যদিও আরও তথ্য না পাওয়া পর্যন্ত বিষয়টি স্থগিত রাখতে অনুরোধ জানিয়েছিলেন ডেমোক্রেট আইন প্রণেতারা। এদিকে নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাংবাদিকদের বলেন, গাজা বর্তমানে বসবাসের অযোগ্য একটি স্থানে পরিণত হয়েছে। জায়গায় জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গোলাবারুদ, ধ্বংস হয়ে গেছে ঘরবাড়ি। এ অবস্থায় বাসিন্দাদের অন্য কোথাও সরে যাওয়াই যুক্তিসঙ্গত বলে দাবি করেন তিনি। এই পরিকল্পনা প্রকাশের একদিন পরেই ফিলিস্তিনিদের স্বেচ্ছা প্রস্থান এর জন্য ইসরায়েলি সেনাদের প্রস্তুত থাকার নির্দেশ দেয় তেল আবিব। তবে ট্রাম্প প্রশাসনের এই পরিকল্পনার ঘোর বিরোধিতা করেছে অবরুদ্ধ উপত্যকার বাসিন্দারা। ধ্বংসযোগ্য হলেও নিজেদের বসতভিটা এবং ব্যবসা মার্কিনদের হাতে তুলে দেওয়ার পক্ষে নন তারা। এখানে অনেক বছর আগেই আমরা রেস্তোরাঁ দাঁড় করিয়েছি। ট্রাম্প হুট করে এখন বলছেন তিনি এখানে রেস্তোরাঁ প্রতিষ্ঠা করতে চান। তবে আমাদের ব্যবসা কেন ধ্বংস করা হলো? যাই হোক, সৃষ্টিকর্তা আমাদের পাশে থাকলে আমরা আবার সবকিছু নতুন ভাবে গড়ে তুলব। গাজার বাসিন্দাদের মিশর এবং জর্ডানে সরিয়ে নেওয়ার প্রস্তাবে প্রতিবাদ জানিয়েছে জর্ডানের বাসিন্দারাও। শুক্রবার আম্মানে জড়ো হয়ে গাজাবাসীর প্রতি সংহতি প্রকাশের মাধ্যমে ট্রাম্পের পরিকল্পনার তীব্র নিন্দা জানান তারা। একই সঙ্গে জার্মান চ্যান্সেলর ওলাফ শলজও এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেন। মৌসুমী সাথী, সময় সংবাদ। ইউএসএআইডির 2200 কর্মীকে বেতনসহ ছুটি পাঠাতে ট্রাম্প প্রশাসনের আদেশের উপর স্থগিতাদেশ দিয়েছেন আদালত। ট্রাম্পও ইলন মাস্কের বাজেট কমানোর পরিকল্পনায় দাতা সংস্থাটির ওপর বিরূপ প্রভাব পড়েছে বলে দাবি করেছেন কর্মকর্তারা। শুক্রবার সকালে ওয়াশিংটন ডিসিতে সংস্থার সদর দফতরের বাইরের সাইনবোর্ড ঢেকে দেওয়া হয়। নির্বাহী আদেশের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন শুধু ইউএসএআইডির সহায়তা কর্মসূচি বন্ধ করতে চায়নি, এনেছিল গুরুতর অভিযোগও। বলা হয় সাহায্যের আড়ালে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে সংস্থাটি। এরপর আসে 2200 কর্মীকে বেতনসহ ছুটিতে পাঠানোর ঘোষণা। গত শুক্রবার ট্রাম্প প্রশাসনের এমন আদেশে স্থগিতাদেশ দিয়েছেন আদালত। আদালতের আদেশটিও দিয়েছেন ট্রাম্পের নিয়োগ করা বিচারক কার্ল নিকলস। এর আগে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে মামলা করেন ইউএসএআইডির কর্মীরা। বাদীপক্ষের আইনজীবীরা বিচারককে বলেছিলেন কংগ্রেসের আইনে প্রতিষ্ঠিত 60 বছরের পুরনো সংস্থাটি বন্ধ করার ক্ষমতা প্রশাসনের নেই।
এদিকে শুক্রবার সকালে ওয়াশিংটন ডিসিতে ইউএসএআইডি সদর দপ্তরের বাইরে সাইনবোর্ড ঢেকে দেওয়ার পাশাপাশি পতাকা নামিয়ে ফেলা হয়। এ সময় ট্রাম্প ও ইলন মাস্ক বিরোধী বিক্ষোভ করেন কর্মীরা। তাদের দাবি, ট্রাম্প ও মাস্কের বাজেট কমানোর পরিকল্পনা সংস্থাটির ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। প্রায় সব কর্মীকে ছুটিতে পাঠানো এবং তহবিল বন্ধের কারণে অস্তিত্বহীন হয়ে পড়েছে সংস্থাটি। নাদিম মারজান, সময় সংবাদ। বিক্ষোভে ফুঁসছে বিশ্বের বিভিন্ন দেশ। ট্রাম্প প্রশাসনের অধীনে ব্যাপক ছাঁটাইয়ের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের কড়া সমালোচনা করেন বিক্ষুব্ধরা। গণনির্বাচনের বিরুদ্ধে টানা 6 দিন ধরে বিক্ষোভ হচ্ছে ক্যালিফোর্নিয়ায়। এদিকে যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় অবৈধ অভিবাসীদের হাত পা বেঁধে ফেরত পাঠানোই নিন্দার ঝড় উঠেছে ভারত জুড়ে। পতাকা হাতে কাঁধে কাঁধ রেখে এক কাতারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ট্রাম্পের অভিবাসী বিরোধী নীতি ও ধরপাকড়ের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন তারা। সপ্তাহখানেক ধরে চলছে আন্দোলন। স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভে নামেন শিক্ষার্থীরা। মেক্সিকো, গুয়েতেমালা, এল সালভাদোরের পতাকা হাতে শান্তিপূর্ণ বিক্ষোভ শেষে তারা জড়ো হন সিটি হলের সামনে। দাবি জানান অভিবাসীদের গ্রেফতার বন্ধ করে সাদরে আমন্ত্রণ জানানোর। একই দিন বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ওয়াশিংটন ডিসি। ট্রাম্প প্রশাসনের অধীনে ফেডারেল কর্মচারীদের পাশাপাশি একাধিক সংস্থায় কর্মরতদের ব্যাপক ছাঁটাইয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে কেন্দ্রীয় সেবা ব্যবস্থাপনা ভবনের সামনে জড়ো হন তারা। ডোনাল্ড ট্রাম্পের পাশাপাশি টেসলার নির্বাহী পরিচালক ইলন মাস্কের সমালোচনাও করেন বিক্ষুব্ধরা। যখন গণছাঁটাইয়ের বিষয় আসে তখন এটি শুধু উপরের আদেশেই হওয়া উচিত নয়। ছাঁটাই খুবই জটিল একটি প্রক্রিয়া। সেখানে শ্রম অধিকার রয়েছে এবং তা বাস্তবায়নের বিষয়েও রয়েছে। ট্রাম্পের নীতির বিরুদ্ধে আন্দোলন চলছে ভারতেও। যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানোর সময় যাত্রাপথে ভারতীয় অবৈধ অভিবাসীদের হাত পায়ে শিকল পরিয়ে রাখার প্রতিবাদে শুক্রবার দেশজুড়ে আন্দোলনে নামে প্রধান বিরোধী দল কংগ্রেস পার্টি। বিক্ষোভকারীরা বলেন, যুক্তরাষ্ট্র ভারতের জনগণের সঙ্গে যে দুর্ব্যবহার করেছে তা পুরো জাতির জন্য লজ্জার। এমন পদক্ষেপে নয়াদিল্লি, ওয়াশিংটনের অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতি ভেঙে পড়ার শঙ্কা তাদের। একই দিন সরকার বিরোধী আন্দোলনে ফুঁসে ওঠে স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভা। প্রধানমন্ত্রী রবার্ট ফিকো রুশপন্থী নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তার পদত্যাগ দাবি করেন বিক্ষুব্ধরা। বলেন, স্লোভাকিয়া ইউরোপের একটি রাষ্ট্র। দেশটির বাসিন্দারা চান স্বপ্ন পূরণের পথে যেন কোনো বাধা না আসে, আর চান না রাশিয়ার মতো কোনো স্বৈরশাসক। মৌসুমীর সাথী, সময় সংবাদ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নিরাপত্তা ছাড়পত্র বাতিলের ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। ফলে এখন থেকে গোয়েন্দা সংস্থাগুলোর কাছ থেকে প্রতিদিনের ব্রিফিং পাবেন না বাইডেন। ট্রাম্প মনে করেন গোপনীয় তথ্য আর পূর্বসূরির পাওয়ার প্রয়োজন নেই। শুক্রবার নিজে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন ট্রাম্প। বিবিসি বলছে, এরই মধ্যে 50 জনের বেশি সাবেক গোয়েন্দা কর্মকর্তা নিরাপত্তা ছাড়পত্র বাতিল করেছেন ট্রাম্প। ওই কর্মকর্তাদের বিরুদ্ধে বাইডেনের পক্ষে 2020 সালের নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ এনেছিলেন তিনি। এর আগে 2021 সালে ট্রাম্পের নিরাপত্তার ছাড়পত্র তুলে নিয়েছিলেন বাইডেন। এবার ক্ষমতায় বসে একই পদক্ষেপ নিলেন রিপাবলিকানের নেতা। আন্তর্জাতিক সময় আরও থাকছে। টানা 2 দিনে তুষারপাতে বিপর্যস্ত দক্ষিণ কোরিয়া। শতাধিক সড়ক দুর্ঘটনায় আহত বেশ কয়েকজন। বাতিল বহু ফ্লাইট। দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টিকে হটিয়ে প্রায় 27 বছর পর জয়ী হয়েছে বিজেপি। শনিবার ভোট গণনার পর প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায় মোদির দল। ফলাফল বলছে নির্বাচনে দলটি 48 আসন পেয়েছে। অন্যদিকে অরবিন্দ কেজরিওয়ালের দল পেয়েছে 22 আসন, আর একটি গেছে কংগ্রেসের দখলে। এবারে নির্বাচনে 70 আসনে ভোট হয়েছে। এর আগে 2020 সালের নির্বাচনে ভূমিধস জয় পায় আম আদমি পার্টি। তবে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা দলটি খোদ এই অভিযোগে জড়িয়ে পড়ে, যা এবারে নির্বাচনে বড় ভূমিকা রেখেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এছাড়া বিজেপির এবছরের বাজেটে মধ্যবিত্তদের কর ছাড়ের বিষয়টি দলটি জয়ে অবদান রেখেছে বলে ধারণা করা হচ্ছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। সুব্রত, দিল্লির রাজনীতি বা সর্বভারতীয় রাজনীতির যারা খোঁজ খবর রাখেন তাদের হয়তো মনে আছে আন্না হাজারের কথা। 2010 সালের পর আন্না হাজারে
দিল্লিতে একটি অরাজনৈতিক কর্মসূচি করেছিলেন এবং সেখানে এই প্রাক্তন প্রকৌশলী অরবিন্দ কেজরিওয়াল এই কেজরিওয়ালকে কিন্তু আন্না হাজারে রাজনৈতিকভাবে পরিচয় করিয়ে দেন এবং এবং তারপরই রাজনৈতিকভাবে অরবিন্দ কেজরিওয়ালের সামনে আসেন এবং ঝাড়ু প্রতীকের আম আদমি পার্টি দিল্লির মতো ভারতের রাজধানী যেই রাজ্যে রয়েছে সেই দিল্লির মতো একটি শহরে রাজনৈতিকভাবে তার এই উত্থান ঘটে। আপনি জানেন যে 2015 এবং 2020 সালে দুটো বিধানসভা নির্বাচনই কিন্তু বিজেপি এবং কংগ্রেসকে কার্যত একেবারেই ধুলোঝড়ের মতো উড়িয়ে তার ক্ষমতায় এসেছিল। মূলত সততার প্রতীক হিসেবেই তাকে মনে করা হতো, কিন্তু এই অরবিন্দ কেজরিওয়ালের দল আজকে কিন্তু একই রকম ভাবে কার্যত বিজেপির কাছে গোহারা হেরেছে। কেন গোহারা কথাটি বললাম সে কারণে হচ্ছে যে দিল্লির 70 আসন বিশিষ্ট বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ অর্জন করতে মাত্র 36টি আসন প্রয়োজন। সেখানে এখনো পর্যন্ত 47টি আসনে বিজেপি জয় পেয়েছে এবং পক্ষান্তরে শাসক দল, দুবারের শাসক দল আম আদমি পার্টি কিন্তু 23টি আসন পেয়েছে। আর কংগ্রেস একেবারেই শূন্য হাতে ফিরেছে। রাজনৈতিকভাবে কংগ্রেসের অবস্থান দিল্লিতে কার্যত একেবারে শূন্যের কোঠায় গিয়ে পৌঁছেছে। ইতিমধ্যে জানিয়ে রাখি যে এই বিজয়ী পার্টি বিজেপি কি শীর্ষ নেতৃত্বকে অভিনন্দন জানিয়েছেন পরাজিত প্রার্থীর প্রধান অরবিন্দ কেজরিওয়াল। কিছুক্ষণ আগে তিনি এক ভিডিও বার্তায় অভিনন্দন জানিয়েছেন এবং তিনি আশা প্রকাশ করেছেন যে দিল্লির মানুষের কাছে যে প্রত্যাশা বিজেপি দিয়েছে সেই প্রত্যাশা পূরণ করবে। একই রকম ভাবে একেবারেই শূন্যের কোঠায় যাওয়া কংগ্রেসের পক্ষ থেকেও সকালবেলা কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা তিনি বলেছেন যে বিজেপিকে অভিনন্দন এবং তাদের ভুল ত্রুটি কি রয়েছে সেইটি কিন্তু এখন তারা দেখবেন এবং এই নিয়ে কিন্তু দলের যে কোর কমিটি রয়েছে সেখানেও আলোচনা করবেন। এবার আসি, যে দল বিপুল সংখ্যক আসন নিয়ে দিল্লিতে প্রায় 2 দশক পর ক্ষমতায় যেতে চলেছে বিজেপির কাছে কিন্তু এটা প্রত্যাশিত ছিল, কারণ বুথ ফেরত সমীক্ষাতে বিজেপি যে বিপুল জনরায় নিয়ে আসছে সেটি তাদের কাছে নিশ্চিত ছিল, কিন্তু তবুও বুথ ফেরত সমীক্ষা অনেক সময় ভোটের রায়ের সঙ্গে গণরায়ের সঙ্গে মেলেনি। সে কারণেই বিজেপি যখন সকাল থেকেই তাদের যে জয়ের যে রথযাত্রা সেটি যখন যত দ্রুত গতিতে এগোচ্ছিল বিজেপির পক্ষ থেকে যে নেতা কর্মী এবং সমর্থকদের বাঁধ ভাঙা উল্লাস আমরা দেখেছি। তো সব মিলে বিজেপি সরকার গঠন করতে চলেছে। পরবর্তীতে নিশ্চয়ই সর্বভারতীয় ভাবে এই দিল্লির বিধানসভা নির্বাচনের ফলাফল ইম্প্যাক্ট ফেলবে, তবে সেই দিকে আমাদের নজর থাকবে। এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত দিল্লির বিধানসভা নির্বাচনের ফলাফল সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম কলকাতা থেকে। যুক্তরাষ্ট্রের চাপে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ থেকে পানামা সরে গেছে বলে অভিযোগ করেছে চীন। মার্কিন প্রশাসন এই প্রকল্পের ভাবমূর্তি নষ্টের পায়তারা করছে বলেও হতাশা ব্যক্ত করেছে দেশটি। এদিকে চীনের প্রতিক্রিয়া বিষয়ে কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের মসনদে বসার পর থেকে ডোনাল্ড ট্রাম্প পানামা খালে চীনের হস্তক্ষেপ নিয়ে নানা মন্তব্য করেছেন। সম্প্রতি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ থেকে সরে আসার ঘোষণা দেয় পানামা সরকার। সিদ্ধান্তটি মার্কিন প্রভাবের ফলাফল কিনা তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে চলছে আলোচনা। এমন পরিস্থিতিতে এবার মুখ খুলেছে চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এমন সিদ্ধান্তে হতাশা ব্যক্ত করেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই প্রকল্পের ভাবমূর্তি নষ্টের জন্য পানামার ওপর চাপ প্রয়োগ ও প্রভাব বিস্তারের অভিযোগ এনেছে বেইজিং। সম্প্রতি বছরগুলোতে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় চীন ও পানামার সহযোগিতা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে, যা উভয় দেশের জনগণের জন্য ধারাবাহিকভাবে সুফল বয়ে এনেছে। আমরা আশা করি পানামা দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক পরিস্থিতি ও দুই দেশের দীর্ঘমেয়াদী স্বার্থ বিবেচনায় সঠিক সিদ্ধান্ত নেবে এবং বাহ্যিক হস্তক্ষেপ দূর করবে। এই প্রকল্পে বিশ্বব্যাপী অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে কাজ করছে বলে দাবি করেছে চীন। বিশ্বের 150টিরও বেশি দেশ এরই মধ্যে এই প্রকল্পে যুক্ত হয়েছে, যার মধ্যে লাতিন আমেরিকার 20টিরও বেশি দেশ রয়েছে। পানামার সঙ্গে চীনের এই সহযোগিতা গত কয়েক বছরে দৃশ্যমান অগ্রগতি এনেছে বলে দাবি করেছে বেইজিং। চীন আশা করছে দ্বিপাক্ষিক সম্পর্কের বৃহত্তর চিত্র ও জনগণের দীর্ঘমেয়াদী স্বার্থ বিবেচনায় নেবে পানামা। তবে এই সিদ্ধান্ত আদৌ পরিবর্তন হবে কিনা তা নির্ভর করছে পানামা সরকারের পরবর্তী পদক্ষেপের উপর। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।
এবার যুক্তরাষ্ট্রের আলাস্কায় ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনায় ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন ৭ জন। আলাস্কা পাবলিক সেফটি ডিপার্টমেন্টের তথ্য মতে বিমানে একজন পাইলট ও ৯ যাত্রী ছিলেন। গত বৃহস্পতিবার ইউনালাকলিট থেকে নোমের উদ্দেশ্যে যাত্রা করার পর বিমানটি হঠাৎ নিখোঁজ হয়। ব্যাপক তল্লাশির পর বিমানের ধ্বংসাবশেষ আলাস্কার নোম শহরের ৩৪ মাইল দক্ষিণ পূর্বে উদ্ধার করে কোস্টগার্ড। উড়োজাহাজটি হঠাৎ গতি হারিয়ে ফেলায় এই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আন্তর্জাতিক সময় আরও থাকছে। রেসিডেন্স পারমিট পাওয়া ও নবায়ন করা নিয়ে চরম ভোগান্তিতে পর্তুগাল প্রবাসীরা। অপেক্ষা করতে হচ্ছে 2 বছরেরও বেশি সময়। দ্রুত পদক্ষেপের আহ্বান। রাশিয়া ইউক্রেনে এখনও অব্যাহত রয়েছে পাল্টাপাল্টি হামলা। শুক্রবার ইউক্রেনে রুশ সেনাদের হামলায় এক শিশু সহ 3 জন নিহত হয়েছে। জেলেন্সকি বাহিনীর দাবি একই দিন রাশিয়ার নিক্ষেপ করা 112টি ড্রোনের 81টি প্রতিহত করেছে তারা। এদিকে কুরস্কে আটকে থাকা রুশ নাগরিকদের পুতিন নিয়ন্ত্রিত অঞ্চলে ফিরে যাওয়ার সুযোগ করে দেবে বলে জানিয়েছে ইউক্রেন। পাল্টাপাল্টি হামলার মধ্যেই রাশিয়া সফরে গেছেন আন্তর্জাতিক পরমাণু সংস্থার প্রধান রাফায়েল গ্রসি। যুদ্ধকালীন কোনো বড় ধরনের পারমাণবিক দুর্ঘটনা এড়াতে কি কি করণীয় হতে পারে সে বিষয়ে রাশিয়ার রাষ্ট্র মালিকানাধীন পরমাণু শক্তি প্রতিষ্ঠান রোসাটমের প্রধান অ্যালেক্সেই লিখাচেভের সঙ্গে বৈঠক করেন তিনি। এ সময় লিখাচেভ বলেন, কুর্স্কে ইউক্রেনীয় সেনাদের অগ্রগতির পর অঞ্চলটির পারমাণবিক প্লান্ট ভয়াবহ ঝুঁকির মধ্যে রয়েছে। একই সঙ্গে অন্যান্য পারমাণবিক প্লান্টগুলোরও একই দশা। বেশ কয়েকবার প্লান্টের দিকে লক্ষ্য করে ছোড়া ইউক্রেনীয় ড্রোন প্রতিহতের দাবি করেন তিনি। এ অবস্থায় ইউক্রেন সেখানে বড় কোনো আঘাত হানতে সফল হলে ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনা ঘটার আশঙ্কা প্রকাশ করেন গ্রসি। এর মধ্যেই এএফপি জানায়, ইউক্রেনীয় বাহিনীর নিয়ন্ত্রণে থাকা কুর্স্ক অঞ্চলে যে রুশ নাগরিকরা আটকে আছেন তাদের পুতিন নিয়ন্ত্রিত অঞ্চলে যাওয়ার সুযোগ করে দেবে কিয়েভ। তবে তার জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করতে হবে রাশিয়াকে। রেসিডেন্স পারমিট প্রাপ্তি, নবায়ন বা পরিবারের সদস্যদের ভিসা ইস্যুতে পর্তুগাল প্রবাসীদের ভোগান্তি চরমে। বছর 2 আগেও জমা দেওয়ার 7 থেকে 8 মাসের মধ্যেই জাতীয়তা আবেদন গৃহীত হলেও এখন অপেক্ষা করতে হচ্ছে 2 বছরের বেশি সময়। এমন পরিস্থিতিতে অভিবাসীদের মধ্যে বাড়ছে হতাশা। সরকারের সদিচ্ছা বাড়ানোকে একমাত্র সমাধান বলছেন সংশ্লিষ্টরা। তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। গত 2 বছর ধরেই অন্যান্য সব বিষয় ছাপিয়ে পর্তুগালে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে অভিবাসন ইস্যু। ক্ষমতায় এসেই প্রায় 1 বছরে অভিবাসন আইনে নানা পরিবর্তন আনে ক্ষমতাসীন পিএইচডি বা এডি সরকার। 4.5 লাখ রেসিডেন্স পারমিট আবেদনের দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ওয়েবসাইট আপডেট করার পাশাপাশি অস্থায়ী সেন্টার খুলেও কাজ শুরু হয়। তবে অভিবাসন সংশ্লিষ্টরা বলছেন, বিপুল সংখ্যক আবেদনের প্রেক্ষিতে পেশাগত দক্ষতার অভাব সহ নানা সীমাবদ্ধতায় এখনও আশানুরূপ সফলতা পায়নি সেসব উদ্যোগ। নতুন রেসিডেন্স পারমিট প্রাপ্তিতে দীর্ঘ সময় লাগার পাশাপাশি নবায়নেও তীব্র ভোগান্তিতে অভিবাসীরা। মেয়াদ উত্তীর্ণের 6 থেকে 7 মাস পার হলেও নবায়নের অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না অনেকে। ফলে বৈধ হয়েও গুরুত্বপূর্ণ কাজে পর্তুগালের বাইরে যেতে পারছেন না অনেক প্রবাসী। আবার স্ত্রী সন্তান সহ পরিবারকে নিয়ে আসতে আবেদন জমা দেওয়ার অ্যাপয়েন্টমেন্টও বন্ধ দীর্ঘদিন। অন্যদিকে জাতীয়তা আবেদন করেও অপেক্ষা করতে হচ্ছে বছরের পর বছর। এমন নানা সংকটে দিন পার করছেন পর্তুগালের অভিবাসীরা। সরকারিভাবেই হোক আর যেটাই হোক, এখন অনেকটা রেসিজম বেড়ে গেছে, যেটার কারণে যারা আমরা বাংলাদেশিরা সহ এশিয়ানরা বসবাস করি তারা একটা ভবিষ্যতের জন্য দুঃস্বপ্ন দেখছি। এমন পরিস্থিতিতে অভিবাসীদের মধ্যে হতাশা বাড়ছে উল্লেখ করে সরকারের সদিচ্ছা বাড়ানোকেই একমাত্র সমাধান বলছেন অভিবাসন সংশ্লিষ্টরা। প্রথমত, সরকারের সদিচ্ছা বাড়ানোর পাশাপাশি বর্তমান অবস্থাকে আরও ঢেলে সাজানো প্রয়োজন। অর্থাৎ সরকারকে মানবিক হয়ে প্রযুক্তিগত উন্নতির মাধ্যমে আইনে থাকা সময়ের মধ্যে পেন্ডিং কেসগুলোর সমাধান করতে হবে। এটি না হওয়ায় অভিবাসীদের মধ্যে মারাত্মক হতাশাজনক পরিস্থিতি তৈরি হচ্ছে, যারা পর্তুগিজ জাতীয়তা পাওয়ার জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছে। অভিবাসন সংস্থা আইমা বা জাতীয়তা আবেদন নিয়ে কাজ করা প্রতিষ্ঠান আইআরএন থেকে যথাসময়ে সমাধান না পেয়ে আদালতের দ্বারস্থ হচ্ছেন অভিবাসীরা। তবে আদালতের রায়ের জন্যও অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়। বিভিন্ন প্রতিবেদনের তথ্য বলছে, যথাসময়ে নির্দিষ্ট বিভাগ থেকে সমাধান না পেয়ে
আদালতে সমাধান চেয়ে মামলা করা হয়েছে এবং অপেক্ষমান সে মামলার সংখ্যা ছাড়িয়েছে 50,000-এর বেশি, যা বাড়তি চাপ তৈরি করেছে পর্তুগালের আদালতের জন্যও। তাই সেখানেও তৈরি হয়েছে দীর্ঘসূত্রিতা। সহসাই এই সমস্যার সমাধান দেখছেন না সংশ্লিষ্টরা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। টানা 2 দিনের তুষারপাতে নাজেহাল দক্ষিণ কোরিয়া। দক্ষিণ পশ্চিমাঞ্চলে প্রায় 15 সেন্টিমিটারও বেশি তুষারপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া সংস্থা। বেশ কয়েকটি স্থানে শতাধিক দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। এদিকে তুষার ঝড়ের কারণে 51টি অভ্যন্তরীণ ফ্লাইট ছাড়াও 12টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। দক্ষিণ কোরিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ হানিফ। আবারও টানা 2 দিনের ভারী তুষারপাতের সঙ্গে তীব্র বাতাসে বিপর্যস্ত দক্ষিণ কোরিয়ার জনজীবন। শুক্রবার সকালে দক্ষিণ গিয়ংওন্দো, গাংওন্দো প্রদেশ সহ বেশ কিছু এলাকায় প্রতি ঘন্টায় 3 থেকে 8 সেন্টিমিটার বেগে তীব্র তুষারপাতের রেকর্ড করা হয়েছে। আবহাওয়া সংস্থাটি জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার সকাল পর্যন্ত কোরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলে 15 সেন্টিমিটারও বেশি তুষারপাত হয়েছে। ভারী তুষারপাতের কারণে বিভিন্ন স্থানে শতাধিক দুর্ঘটনার খবর মিলেছে। এর মধ্যে উত্তর জেওলা প্রদেশের সানচুন ওয়াংচুন এক্সপ্রেসওয়েতে একসঙ্গে 30টি গাড়ির সংঘর্ষ হয়েছে। এছাড়াও মুয়ান গোয়াংজু এক্সপ্রেসওয়েতে কয়েকটি স্থানে দুর্ঘটনার কবলে পড়েছে বেশ কয়েকটি যানবাহন। এ সময় সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। বৈরী আবহাওয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার কার্যক্রম। এদিকে তীব্র বাতাস আর তুষার ঝড়ের কারণে শুক্রবার জেজু আন্তর্জাতিক বিমানবন্দরে 51টি অভ্যন্তরীণ ফ্লাইট ছাড়াও 12টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। শীতের তীব্রতা অব্যাহত থাকবে জানিয়ে দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, ঠান্ডা বাতাসের কারণে তাপমাত্রা -15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। এমন পরিস্থিতিতে সবাইকে সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। আরও 3 জিম্মিকে ছাড়ল হামাস। বিনিময়ে 183 ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল। তেল আবিবকে $740 কোটি অস্ত্র বিক্রির অনুমোদন দিন ট্রাম্পের। আবারও ধাক্কা খেলেন ট্রাম্প। এবার ইউএসএআইডির কর্মীদের ছুটিতে পাঠানোর নির্বাহী আদেশ স্থগিত করেন আদালত। দাতা সংস্থার ওপর বিরূপ প্রভাবের দাবি কর্মকর্তাদের। এবং আম আদমিকে হারিয়ে 27 বছর পর দিল্লির মসনদে বিজেপি। ভরাডুবির পর হার মানলেন কেজরিওয়াল। স্বাগত জানালো শূন্য হাতে ফেরা কংগ্রেসও। এ ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।